আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম, আজকে আমি আপনাদের জন্য একটা ক্রাইম রিলেটেড একটা ট্রু স্টোরি বলতে চাচ্ছিলাম। এই ট্রু স্টোরিটা অ্যাকচুয়ালি আমি আজ থেকে 10 বছর আগে আমার একটা অ্যাসাইনমেন্ট করার জন্য আমি তখন এটা ইউজ করেছিলাম। 10 বছর না, আরও বেশি হবে, 12 12 বছর আগে আর কি। একটা অ্যাসাইনমেন্টের একটা টপিকে এই কেসটা ইউজ করেছিলাম। তখন আমার মনে হচ্ছিল কি, এখন বাই দা বাই মনে হচ্ছিল এটাও আমি বলে রাখতে পারি, তাহলে অ্যাটলিস্ট আমার যে পেজটা আছে সেই পেজের মধ্যে আমি থাকি আর না থাকি, এই গল্পটা হয়তো বা মেমোরেবল হয়ে থাকবে, বা কেউ না কেউ হয়তো বা শুনবে, বা কারো না কারো কাজে লাগবে। আর যদি কিছুই না হয় তাহলে অ্যাটলিস্ট আমার পেজে থাকবে, আমার বাচ্চা আমার ভয়েসটা শুনতে পারবে। সেই জন্য ভাবলাম যে এই ক্রিমিনাল কেসটা, কারণ আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগলো বলার জন্য। কারণ হচ্ছে কিভাবে একটা কেস সলভ হলো, সেটাও আবার টিভি শো দেখার পরে, মেনলি টিভি শো দেখার পরেই কেসটা সলভ হয়েছিল। তো সেই জন্যই আমার মনে হলো যে এটা হয়তো আমরা বলতে পারি। সো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিতু প্রেজেন্স ইকোস অফ রিয়ালিটি। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং সব সময়ের মতো আমার পেজটা দেখছেন দেখেই আমার এখানে আছেন। তো যদি আপনাদের ভালো লাগে বা না লাগে, প্লিজ একটু আমাকে ইন্সপায়ার করবেন এবং দেখবেন, এবং যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে অ্যাটলিস্ট আমি আমার যেই ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। সো তাহলে আর দেরি না করে শুরু করে দিই যে আজকের ক্রিমিনাল স্টোরি, যেটা অ্যাকচুয়ালি সলভ হয়েছিল টিভি শো দেখার পরে। তো স্টার্ট করি কেমন। 2016 সালের মার্চ মাসের একটা রাতের বেলা ফ্রান্সের লুনেল, আমি অ্যাকচুয়ালি ফ্রান্সের নামগুলো যদি উল্টাপাল্টা বলি, আপনারা প্লিজ এটাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্পিকিংয়ে খুব একটা ভালো না, বাট আমি ট্রাই করব। আচ্ছা, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন করি। 2016-এর মার্চের দিকে একদিন রাতের বেলা ফ্রান্সের লুনেল বলে একটা শহর আছে, সেই শহরে দুজন ফ্রেন্ড একসাথে বসে একটা ট্রু ক্রাইম শো দেখছিল। তো ট্রু ক্রাইম শো দেখতে দেখতে তারা সেদিন যে স্পেসিফিক এপিসোডটা দেখছিল, সেটা হচ্ছে তাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা এপিসোড ছিল। কারণ এই এপিসোডের মধ্যে যেই ব্যক্তিটার ব্যাপারে কথা বলা হবে, যেই ক্রাইম শোয়ের যে ব্যক্তিটার ব্যাপারে কথা বলা হবে, সেই নিখোঁজ ব্যক্তিটা তাদের বাসার ঠিক খুবই কাছে থাকতো, বা কয়েকটা মাইল দূরে হয়তো বা ঘটনাটা ঘটেছিল আর কি। হ্যাঁ, তো তারা খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা দেখছিল। হঠাৎ মাঝপথে একটা বন্ধু উঠে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে ঘরের মধ্যে হাঁটাহাঁটি শুরু করলো, আর সেই সাথে বিড়বিড় 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 করে কিছু একটা বলছিল। তো অন্য যে বন্ধুটা বসেছিল, সেই অন্য বন্ধুটা হচ্ছে ওর দিকে খুব অদ্ভুত এবং অবাক দৃষ্টি নিয়ে তাকায়, বললো যে কী করছো তুমি, তুমি হঠাৎ করে ক্রাইম শো দেখতে দেখতে উঠে দাঁড়ায় হাঁটাহাঁটি কেন শুরু করলা? তখন বন্ধুটা যেটা হাঁটাহাঁটি করছিল, সে যে উত্তরটা দিল, সেই উত্তরটা শোনার জন্য সেকেন্ড বন্ধু যেটা সোফায় বসেছিল, সে মোটেও প্রস্তুত ছিল না। তো মাঝখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি অদ্ভুত, রহস্যময় আর যদি অন্ধকার গল্পের ভক্ত হয়ে থাকেন, আর যেগুলো আপনারা চান যে গল্পের আকারে বলা হোক, তাহলে প্লিজ আপনারা অবশ্যই এখানে একটা লাইক দিয়ে দিবেন নিতু প্রেজেন্স ইকোজ অফ রিয়ালিটি। আমি মোটামুটি চেষ্টা করব সপ্তাহে একবার একটা, দুটা, চারটা করে করে গল্প দেওয়ার জন্য, যেগুলো আমি জানি, আমার জানাগুলোর মধ্যে। আমি বেশ অনেক ছোটোবেলা থেকে অনেকগুলো বুকস পড়তাম, তো মানে আব্বুর অনেকগুলো ছিল আর কি আলমারির ভিতরে, মানে বুকশেলফের মধ্যে বিভিন্ন টাইপের আব্বুও বই পড়তো, তো আমি ওগুলো নিয়ে নিয়েই পড়তাম। তো আমার মনে হয় কি যে আমার বাচ্চাটা তো শুনতে পছন্দ করে, বলতে মানে গল্প শুনতে পছন্দ করে, একটু অন্য টাইপের গল্প শুনতে পছন্দ করে, ফেরি টেলসের যে গল্পগুলো সেগুলো না। তো ও হয়তো বা শুনতে পছন্দ করবে একটু বড় হওয়ার পরে, কারণ ক্রাইম রিলেটেড গল্পগুলো এখনও আমি ওকে শোনাই না। আচ্ছা, তাহলে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন করে। আমি আগে বলেছি আমি অনেক বেশি কথা বলি, আমি খুব বেশি টকেটিভ আর কি। তো এনিওয়ে, 23শে জুন 2014 সালের মেনলি ঘটনাটা, বিকেলবেলা 4:30 মিনিটে
৪৯ বছর বয়সী একজন ব্যক্তি যার নাম ছিল প্যাট্রি। সে একটা হসপিটালের পাশের দরজা দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো, এবং যখন সে বের হচ্ছিল তাড়াহুড়ো করে, সেটা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছিল যে সে তার একটা নতুন ভালো খুব সুন্দর চকচকে একটা শার্ট পরেছিল, এবং শার্টের উপরে বোতামটা লাগাতে লাগাতে সে দৌড় মেরে বের হয়ে আসলো। বের হয়ে সে কী করলো, তাড়াতাড়ি করে পার্কিং লটের দিকে দৌড়ে গেল, এবং পার্কিং লটে গিয়ে সেখানে তার যে স্কুটারটা ছিল সেই স্কুটারটার কিক স্ট্যান্ডটা তুললো এবং ট্রাফিকে বের হয়ে গেল। বের হয়ে যাবার পরে গাড়ির ভিড়ে এদিক ওদিক ঘুরে অন্য চালকদেরকে বিরক্ত করে সে মানে কাউকে কোনোভাবেই পাত্তা না দিয়ে সে একদম হুড়মুড় করে তাড়াহুড়ো করে বের হয়ে গেল। কেন বের হয়ে গেল? কারণ সে তার ডেটে যাওয়ার জন্য দেরি করে ফেলছিল, আর সেই ডেটের পরপরই তাকে তার মেয়ের নাচের একটা ডান্সিং একটা কালচারাল প্রোগ্রাম ছিল, সেখানেও যেতে হবে। তো যেহেতু তার লাইফে দুটাই খুব ইম্পর্ট্যান্ট একটা ছিল, মানে হ্যাপি মোমেন্ট ছিল, তো সেই জন্য সে খুব এক্সাইটেড হয়ে খুব দ্রুত যাচ্ছিল। তো প্যাট্রি বলে যে ভদ্রলোকটা আছে, সে তার লাইফটা অ্যাকচুয়ালি কখনোই ভালোভাবে যাচ্ছিল না। সে ম্যারিড ছিল ৮ বছর আগে। সে ভীষণ মারাত্মক ড্রিঙ্কস করে এবং সে গ্যাম্বলিং করতো। হ্যাঁ, এই দুইটাতে একত্রে দুইটারই পাল্লায় পড়ে সে একদম নিঃস্ব হয়ে গিয়েছিল। তো একদিন সে ড্রিঙ্ক করে খুব মানে মিডল অফ দ্য নাইটে বাসায় এসে তার যে ওয়াইফ ছিল তাকে অনেক সিভিয়ারভাবে ইনজুরি করে ফেলে। এরপরে তার মানে ওয়াইফ সে তাকে ডিভোর্স দিয়ে দেয়। তখন তাদের কিন্তু একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল আলাবামা, যেটা 2016-এ তার বয়স ছিল 2014-এ তার বয়স ছিল 12। তো তিনি কী করলো, যেহেতু তার ওয়াইফকে সে হার্ট করেছিল, সেহেতু সে তার মেয়ের যে কাস্টাডিটা, সেই কাস্টাডিটা একদম হারিয়ে ফেলে। তো তারপর থেকেই তার মেয়ে নাই, ওয়াইফ নাই, তার জীবনটা একদম মানে খারাপ থেকে খারাপ, যতটুকু খারাপ হওয়া যায় ততটুকু খারাপের দিকে যাচ্ছিল। তার বাসা হারিয়ে ফেললো, মানে বাসায় থাকতে পারতো না। সে তার মায়ের সাথে থাকা শুরু করলো, এবং মায়ের সাথে থাকা অবস্থায় তার ড্রিঙ্ক করাটা, মদ্যপান করাটা আরও বেশি বেড়ে যায়। তারপরে সে জুয়ার প্রতি আরও বেশি আসক্ত হয়ে পড়ে। তার যতটুকু ইনকাম ছিল, যতটুকু সেভিংস ছিল, একদম উড়িয়ে ফেলে সেই সব করে করে। এরপরে মাঝখানে সে একটা ম্যারিড ওয়ার্কারের সাথে তার একটা রিলেশনশিপ হয়। পরবর্তীতে সেই ওয়ার্কারের হাজব্যান্ড জানতে পারে, এবং জানতে পারার পরে সেই ওয়ার্কারটা সুইসাইড করে। ঘটনাটা এমন বেশি ভয়াবহ ছিল প্যাট্রির জন্য যে সে তারপর থেকে এই 5 বছরের আগে যে ঘটনাটা ঘটে, তারপরে সে আর কারোর সাথে নতুন করে কোনো সম্পর্কে জড়াতে পারে না। কিন্তু কয়েক সপ্তাহ আগে হঠাৎ করে অড্রে লে বলে একটা পুরনো পরিচিত একজন মহিলা তাকে ফোন করে, এবং ফোন করে বলে কি, চলো আমরা আবার দেখা করি। আবার দেখা করি বলতে তারা কোনো এক সময় হয়তো বা দেখা করেছিল, সেজন্য তাদেরকে আবার দেখা করতে বলেছিল। অড্রে যে ফিমেলটা ছিল, মহিলাটা ছিল, বয়সে প্যাট্রি থেকে অনেক ছোট ছিল, কিন্তু অলরেডি যেহেতু তারা 2-1বার ডেটে গিয়েছে, তো প্যাট্রি ভাবছিল যে হ্যাঁ, সে তো একটা ফানি ক্যারেক্টারের মানুষ, খারাপ না, তার সাথে সময় পাস করতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তো প্যাট্রি রাজি হয়ে যায়। তো ওরা একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে যে তারা একটা পার্কের মতো জায়গায় যাবে, যেখানে আশেপাশে পাহাড়ও আছে অ্যাজ ওয়েল অ্যাজ সমুদ্রও আছে। তো ওখানে দুটোই একসাথে তারা দেখবে, হাঁটবে। তারপরে ডেট থেকে সে সরাসরি অড্রিকে রেখে সে ইয়াতে চলে যাবে, তার মেয়ে ডান্স প্রোগ্রামে চলে যাবে। তো প্যাট্রি কী করলো, যে পার্কে পৌঁছালো, কিন্তু তার একটু দেরি হয়ে গিয়েছিল। দেরি হয়ে যাবার পরে সে ওখানে পৌঁছে দেখে যে অড্রে তার জন্য তখনও অপেক্ষা করছে। তো সে স্কুটার পার্ক করে, তারপরে ফোন রেখে টেখে সে অড্রের কাছে যায়, এবং তারা একসাথে হাত ধরে সেই সিশোর যে এলাকাটা আছে সেখানে যে ওয়াকিং যে পাসারবাইদের যে ওয়াকিং যে ইয়াটা আছে, স্ট্রিটটা আছে, সেটা দিয়ে হাঁটা শুরু করলো। পরদিন সকালবেলা 8টার দিকে পার্ক থেকে প্রায় 10 মাইল দূরে, হ্যাঁ, প্যাট্রির বড় ভাই মার্ক তার ফোনের মধ্যে সে তখন একটা নৌকায় বসে ঝিনুক তুলছিল আর কি। তো হঠাৎ করে তার ফোনের মধ্যে তার মায়ের ফোন আসে, মানে প্যাট্রির ভাই মার্কের ফোনের মধ্যে প্যাট্রির মায়ের ফোন আসে,
এবং মা খুব মানে খুব বেশি ছিল, মানে ভয় পাচ্ছিল এবং হয়ে উদ্বিগ্ন হয়ে বলছিল যে মার্ক, প্যাট্রি তো কালকে রাত্রে বাড়িও আসে নাই, সে ফোনও ধরছে না, সে তো কাজেও যায় নাই, আর সবচাইতে বেশি যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে সে তার মেয়ের নাচের কোনো প্রোগ্রামেই যায়নি। মার্ক কিন্তু জানতো যে প্যাট্রি তার মেয়েকে কতটুকু ভালোবাসে। আমার বেশ ভালোই ঠান্ডা লাগছে, সরি। হ্যাঁ, তাই সে কী করলো, প্যাট্রিকে মার্ক কী করলো, প্যাট্রিকে খোঁজা শুরু করলো কারণ যেহেতু সে শুনতে পারলো যে সে মেয়ের প্রোগ্রামে যায়নি, তাই সে ভাবলো যে এখন যদি সে প্যাট্রিকে খুঁজে না বের করে তাহলে তো আসলে বিপদ হয়ে যাবে। আর প্যাট্রির সেরকম কোনো রিলেটিভস ছিল না, এমন কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না যার কাছে সে যেতে পারে। তারপরও মার্কের পরিচিত যারা ছিল তাদের কাছে যেয়ে সে প্যাট্রিকে খোঁজা শুরু করলো, বন্ধুদেরকে ফোন করলো, কিন্তু কেউ জানে না যে ও কোথায়, প্যাট্রি কোথায়। বাই দ্য বাই মার্ক জানতে পারে যে বিকেল 4টার দিকে সে কাজ থেকে বেরিয়েছিল ঠিকই, কিন্তু কোথায় গেছে কাউকে বলে যায় না। মার্কের মনে ঠিক তখনই একটা নেগেটিভ কিছু একটা চিন্তা করছিল যে খারাপ কিছু হয়ে যায় নাই তো আমার ভাইয়ের সাথে। এবং হঠাৎ করে সে দেখে কি, মানে যখন সে খোঁজা শুরু করছিল তার প্যাট্রিকে, তখন হচ্ছে সে খোঁজ পায় তার ভাইয়ের স্কুটারটা ওই যে সিশোরের ওই আশেপাশে কোথাও পার্ক করা আছে। যে দেখে সে নিশ্চিন্ত হয় এবং ঠিকই তখন তার হঠাৎ স্কুটারটা দেখার পরে সে মোটামুটি কনফার্ম হয় যে হ্যাঁ, তার ভাইয়ের সাথে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে, না হলে স্কুটারটা এখানে পার্ক করা থাকতো না। এর ঠিক 2 সপ্তাহ পরে 5th জুলাই 2014 সকাল 8টার দিকে ডিটেকটিভ বরিস ভেরিয়ে ফ্রান্সের শেত নামে একটা শহর আছে, সেই শহরের মধ্যে গাড়ি চালাচ্ছিল আর ভাবছিল যে আমি যে একটা ইনভেস্টিগেশন করব, আমি কি ইনভেস্টিগেশন করার জন্য শেত শহরের দিকে যাচ্ছি। ভেরিয়ে মেনলি ছিলেন মলপেলিয়নের শহরের একজন সিনিয়র ইনভেস্টিগেটর, আর তাকেই মেনলি ডাকা হয়েছিল এই যে প্যাট্রি বলে একজন ভদ্রলোক আছে যাকে 2 সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না, তার কেসটাকে সমাধান করতে, যেটা লোকাল পুলিশরা করতে পারছিল না। 49 বছর বয়সী প্যাট্রি একটা ডেটের পরে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, আর সেই সময় তার সঙ্গী ছিল অড্রে লু। অড্রের সাথে কথা বলছিল ভেরিয়ে, এবং অড্রে তাকে যেটা বলল যে তারা একসাথে হাঁটাহাঁটি করছিল, তারপর প্যাট্রি তাকে বাসে তুলে দেয় এবং এরপর সে ভেবেছিল যে অড্রে ভেবেছিল প্যাট্রি হয়তো বা স্কুটারে ফিরে গেছে, কিন্তু পরদিন স্কুটার পাওয়া যায় ঠিক জায়গাতেই, কিন্তু প্যাট্রির কোনো খোঁজখবর পাওয়া যায় না। এরপর থেকে প্যাট্রির ভাই মার্ক একদম উঠে পড়ে একদম ইনভেস্টিগেশনের জন্য মানে ফোর্স করা শুরু করলো, বারবার পুলিশ স্টেশনে যেত, ইনভেস্টিগেটর অফিসারদেরকে একদম জ্বালায় টালায় একেবারে অস্থির করে ফেলতো। আর যখনই হচ্ছে কোনো ধরনের কোনো ক্লু হচ্ছে পেত, পুলিশরা মার্কের সাথে কথা বলতো, তখন মার্ক প্যাট্রিকে সবসময় এমন একটা হিউম্যান বিং হিসেবে ডিসক্রাইব করতো, যেমন সে হচ্ছে খুবই ভালো মানুষ ছিল, খুবই সাধু ছিল, অন্যকে সবসময় সাহায্য করতে পছন্দ করতো, কারোর সাথে ঝগড়া করতো না, কোনো ধরনের কোনো শত্রু ছিল না। যদিও ভেরিয়ে বলে যে ইনভেস্টিগেটর ছিলেন, তিনি এগুলা পুরোপুরি কিন্তু বিশ্বাস করতো না। হ্যাঁ, কারণ তার যে এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু সে সিনিয়র ইনভেস্টিগেটর ছিল, তার এক্সপিরিয়েন্স বলে যে যদি হঠাৎ করে কোনো ব্যক্তি হচ্ছে নিখোঁজ হয়ে যায়, তখন অনেক সময় তাদেরকে কিডন্যাপ করা হয় অথবা তাদেরকে মেরে ফেলা হয়। তার একটা মানে কি বলবো, যেটা ছিল না যে একটা ইনস্টিংক্ট ছিল, যেহেতু সে অনেকগুলো কেস অলরেডি সলভ করে আসছে। আর সে আবার এটার সাথে সাথে আবার সে আরেকটা জিনিসও ভাবছিল যে হয়তো বা এমনও হতে পারে যে অড্রের সাথে হাঁটাহাঁটি করার সময় হয়তো বা খুব বেশি এক্সাইটেড হয়ে মেয়ের কাছে যাবে মনে করে সে তাড়াতাড়ি যেতে গিয়ে সে হলেও হতে পারে পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছে, যেহেতু তারা কোনো ধরনের কোনো লাশ খুঁজে পায়নি। তো এই ঘটনার পরে তো ভেরিয়ে সে ডিসিশন নিল যে তাকে অবশ্যই প্যাট্রির আগেকার লাইফস্টাইল সম্পর্কে সমস্ত কিছু হচ্ছে একদম ভালো মতো করে জানতে হবে। তো সে কারণে সে কী করলো, প্যাট্রির যে এক্স ওয়াইফ ছিল ক্লদ, তার বাসায় গেল। তার বাসায় গিয়ে সে হচ্ছে রেকর্ডার হচ্ছে চালু করে ক্লদকে বলল যে আমাকে প্যাট্রি তো হারিয়ে গেছে তুমি জানো, তো প্যাট্রি যে হারিয়ে গিয়েছে, তো
তুমি সেদিন কোথায় ছিলা? ক্লথ খুব নর্মালভাবে বলল, সেদিন তো একটা নর্মাল মানডে ছিল। তো আমি কি করলাম, কাজ শেষ করে আমি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে নাচের প্রোগ্রামে গেলাম। হ্যাঁ, আর আমি খুব এক্সপেক্ট করছিলাম যে প্যাট্রি সেখানে আসবে, কারণ সে কিন্তু তার মেয়েকে ভীষণ ভালোবাসে, সে ডেফিনেটলি ওখানে আসবে আমি মনে করছিলাম, বাট সে আসেনি। আর সবচাইতে বেশি যে জিনিসটা আমাকে অবাক করেছিল, যেটা ক্লথ বলছে, যে যত খারাপই মানুষ থাকুক না কেন প্যাট্রি, সে কিন্তু ভীষণ ভালো বাবা ছিল। তো সেই হিসেবে আমি তো একদম 100% শিওর ছিলাম যে ও আসবেই। বাট আমি খুব সারপ্রাইজ যে কেন আসেনি আর কোথায় হারিয়ে গেল। তো বেরিয়ে তখন ক্লদের কাছে জানতে চান যে প্যাট্রির খারাপ খারাপ কী কী অভ্যাসগুলো ছিল। ক্লদ একটু একটু দ্বিধাতে পড়ে গিয়ে গেল, একটু স্টপ করলো, একটু চিন্তা করলো, তারপর সে বলল যে ওর খারাপ জিনিসগুলোর মধ্যে যেটা ছিল, সে ভীষণ ড্রিঙ্ক করতো আর ভীষণ গ্যাম্বলিং করতো। আর এই ব্যাপারগুলো নিয়েই মেনলি হচ্ছে আমার সাথে ঝগড়া হতো, কারণ এই ব্যাপারগুলো সে আমার কাছ থেকে লুকিয়ে রাখতো। সেই সাথে সে আরেকটা জিনিস যোগ করলো, সেটা হচ্ছে হয়তো আমাদের মেয়ে আলবামা কিছু জানে, যেহেতু সে 12 বছরের একটা মেয়ে, তার সাথে হয়তো বাবা কিছু শেয়ার করেছে, অথবা সে হয়তো বা কোনো একটা কিছু দেখেছে, দেখে হয়তো আপনাকে কিছু ইনফরমেশন দিতে পারে। আলবামা তখন আসলো, তাকে যখন বেরিয়ে জিজ্ঞেস করলো যে কিছু জানো কি না, তখন সে তার বাবার হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপার বললো যে বাবা নিখোঁজ হয়ে যাবার 1 সপ্তাহ আগে বাবার সাথে না আমি একটা অদ্ভুত জায়গায় গিয়েছিলাম। বাবা সেখানে গাড়ি পার্ক করলো, তারপর বাবা আমাকে গাড়ির মধ্যে ভেতরে বসতে বলে নিজে একটা টানেলের ভিতরে ঢুকে পড়লো। সেখানে বাবা একজন লোকের সাথে দেখা করলো, এবং অন্ধকারে লোকটাকে না আমি ভালোভাবে দেখতে পারিনি। তবে আলবামা যেটা আবার অ্যাড করলো এই কথাটার সাথে, সেটা হচ্ছে যে বাবা সেই লোকটাকে একটা প্যাকেট দিয়েছিল, এবং প্যাকেটটা দিয়ে সে দ্রুত মানে গাড়িতে ফেরত চলে আসছে। পরে বাবা শুধু আমাকে বলেছিল, বা জানো আমি একটা খুব বড় বোকামি করে ফেলেছি, আমি না কিছু লোকের কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছি, তো সেই টাকাগুলো ধার নিতে নিতে এখন আমার অনেক বড় একটা লোন হয়ে গেছে। বেরিয়ে তখন ক্লথকে জিজ্ঞেস করলো সে কি জানে কি না যে এই লোকটা কে। তখন ক্লথ বলল যে না আমি তো জানি না, তবে আমি একজনকে চিনি যার নাম হচ্ছে রেমি সেন। অ্যাকচুয়ালি সে হচ্ছে লোকাল হেয়ার স্টাইলিস্ট, এবং প্যাট্রির সাথে তার কোনো পার্সোনাল একটা শত্রুতা থাকতে পারে, যেহেতু ক্লদের সাথে ওর ডিভোর্স হয়ে গেছে অনেক দিন। একদম পুঙ্খানুপুঙ্খভাবে তো সে তো বলতে পারবে না। তো ভেরিয়ে পুলিশের ডাটা বেজে খুঁজে দেখলো যে রেমিশন বলে কাউকে সে চিনে কিনা। তো 2009-এ তখন সেখান ডাটা বেস থেকে বের হয়ে আসছে যে 2009-এ রেমির যে ওয়াইফ নাদেশ, সে হচ্ছে সুইসাইড করেছিল, এবং এটাই সেই ওয়ার্কার যেটা হচ্ছে প্যাট্রির সাথে মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, এবং ব্যাপারটা যখন রেমি জানতে পারে, নাদেশের সাথে তার ভীষণ পরিমাণে ঝগড়া হয়, এবং নেক্সট ডেতেই নাদেশকে তাদের গ্যারেজে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখন বেরিয়ে মোটামুটি কনফার্ম হয় যে তার হাতে একটা সাসপেক্ট আসছে। 7 জুলাই সকালবেলা রেমিকে সে থানার মধ্যে আনে, কারণ ইনভেস্টিগেশন তো করতেই হবে, তাকে তো ক্রস এক্সামও করতে হবে। তো রেমি ছিল একটা ছোটোখাটো হালকা পাতলা গড়নের মানুষ, একদম মুখের মধ্যে চরম পরিমাণে বিরক্তির ছাপ। তো বেরিয়ে জাস্ট ব্লাফ করে তাকে বলল যে যে তুমি কি জানো প্যাট্রির কে কিডন্যাপ করা হয়েছে, এবং এই কিডন্যাপিংয়ে তোমার হাত আছে। রেমি তো সাথে সাথে হেসে একেবারে উড়াই দিল, বলল কি প্যাট্রির ব্যাপারে আমার কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নাই, কোনো ধরনের কোনো ধারণা নাই, এবং প্যাট্রির ব্যাপারে আমি কোনো ধরনের কোনো কথা শোনার ব্যাপারে ইন্টারেস্টেড না। বেরিয়ে তখন আরও যোগ করলো, যেটা সেটা হচ্ছে যে তোমার তোমার যে ওয়াইফ নাদেশ, তখন সাথে সাথে রেমি বলল ওটা 5 বছর পুরনো ঘটনা, এখন আমি মুভ অন করেছি, আমি একটা নতুন রিলেশনশিপে জড়িয়েছি, সো 5 বছর আগে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমি আর এখন কথা বলবো না। আর 5 বছরেও যেটা আমি করি নাই, হঠাৎ করে তো নিশ্চয়ই আমি এখন প্রতিশোধ নিব না। খুবই হাস্যকর একটা কথা না, এটা বললো আর কি রেমি। বেরিয়ে তখন তারপরও তাকে অ্যাড করে বলল যে 23 জুনে যখন প্যাট্রি হারিয়ে গিয়েছিল, যেহেতু ওরা এখনও কোনো বডি পায় নাই, তখন তুমি কোথায় ছিলে। রেমি তখন বললো যে আমি একটা স্টোরেজ ইউনিট পরিষ্কার করছিলাম, এবং ওখানে আমি একাই ছিলাম। ভীষণ 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 উইক অ্যালিবাই ছিল এটা,
বোঝাই যাচ্ছে যেহেতু বললো যে আমি স্টোরেজ ক্লিন করছিলাম, ওখানে আমি একাই ছিলাম, তা এই আলিবাই তো ডেফিনেটলি কাজে আসবে না। তো এই পর্যায়ে বেরিয়ে হচ্ছে কোনো, যেহেতু তার কাছে কোনো প্রমাণ নাই, তাকে রেমিকে ছেড়ে দিতে হয়েছিল। ছেড়ে দেবার পরে রেমি চলে গেল। চলে যেতে যেতে বেরিয়ে বুঝলো যে যত দিন যাবে ততই তো তার হাত থেকে এভিডেন্স চলে যাবে। এখানে আসলে অত কিছুই করার মতো কোনো অপশনই নেই। তো প্যাট্রি নিখোঁজ হবার মোটামুটি 2 সপ্তাহ কেটে গেল। আর প্রতিদিনই তাকে, মানে যত দিন যাচ্ছে ততই হচ্ছে যে সে যে বেঁচে আছে, এই যে একটা সম্ভাবনা, সেটাও কিন্তু আস্তে আস্তে একদম কমে যাচ্ছিল। সবাই তার মা, তার ভাই মোটামুটি হতাশ হয়ে যাচ্ছিল। বেরিয়ে যতবার পারছিল ততবার, একবার অড্রের সাথে, একবার ইয়ার সাথে, কি বলে জানি, ক্লদের সাথে, আবার রেমির সাথে কথা বলার চেষ্টা করছিল। তো লাস্টে বেরিয়ে যে ডিসিশন নিল, সে অড্রের সাথে আবার একটা লাস্ট কনভারসেশন করবে। তো একদিন বিকেল 2টের সময় অড্রেকে আবার পুলিশ স্টেশনে ডাকলো। তো আসার পরে বেরিয়ে তাকে আবার আগের মতো জিজ্ঞেস করলো, ওই একই কথাগুলো আবার জিজ্ঞেস করার পরে বললো কি, তুমি আমাকে সেই দিনের ঘটনা একদম হুবহু বলো, তোমার সাথে কি হয়েছে। তো প্রথমে তো অড্রে বললো, আগের মতো বলতে থাকলো যে 2006-এ আমার সাথে ওর পরিচয় হয়েছে, আমরা কিছুদিন ডেট করেছি, তারপর আমাদের মধ্যে যোগাযোগ একদম হয়েছে, অফ হয়ে গিয়েছিল। তো তার কয়েক সপ্তাহ আগে আমি হঠাৎ করে আমাদের দেখা হয়। দেখা হবার পরে আমরা হচ্ছে ফোন নাম্বার এক্সচেঞ্জ করি, তারপরে আমরা ডিসিশন নিয়ে আমরা আবার দেখা করব, আমরা পার্কে হাঁটতে যাই। এরপরে প্যাট্রি কী করে, আমাকে বাসে তুলে দেয় এবং বলে যে আমার মেয়ের তো অনুষ্ঠান আছে, আমার ওখানে যেতে হবে, তো আমাকে বাসে তুলে দিয়ে প্যাট্রি হচ্ছে হেঁটে হেঁটে ওর স্কুটারে ফিরে যায় এবং ওখান থেকে কোথায় যায় আমি জানি না। কিন্তু বেরিয়ে এবার অড্রেকে থামিয়ে দিয়ে বলে যে তোমাকে যে বাসে তুলিয়ে দেয়, বাসে তুলিয়ে দেবার পরে প্যাট্রিক কোন দিকে গিয়েছিল। অড্রে কিছুক্ষণ চুপ করে থেকে বলে কি, আমার না মনে নেই। একদম অস্বস্তিকর একটা অ্যান্সার, মানে একদমই মানে এটা তো মনে না থাকার কিছুই নাই, যেহেতু মানে একটা মানুষ তোমাকে বাসে উঠিয়ে দিচ্ছে, তারপর সে কোথায় যাচ্ছে তুমি দেখছো না। তো এটা শোনার পরেও বেরিয়ে আর কিছু বললো না, বললো কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বললো যে অড্রে তুমি বাসায় যাও, বাসায় যেয়ে তুমি হচ্ছে আবার চিন্তা করো এবং মনে রাখবা তোমাকে কিন্তু প্রতিটা শব্দ আমাকে বলতে হবে, প্রতিটা কথা বলতে হবে, না হলে কিন্তু তোমার জন্য এই যে পরিস্থিতিটা, এটা আরও খারাপ হবে। অড্রে তখন কেঁদে ফেলে বলে কি যে যতটুকু আমার মনে ছিল আমি তোমাকে বলেছি, আমার কাছে এর থেকে বেশি মানে বলার মতো আসলে কিছুই না, এর থেকে বেশি আমি কিছুই বলতে পারবো না, আমি আর কিছুই জানি না। কিছুক্ষণ পরে অড্রে চলে যাবার পরে বেরিয়ে একা বসে বসে ভাবলো যে এখন তো কাউকে আমি খুঁজে পাচ্ছি না, হ্যাঁ। আর যে মানে একটা মিস্টিরিয়াস টানেলের কথা বললো ওর মেয়ে আলাবামা, সেটাও তো, সেখানকার লোকটাকেও তো আমি খুঁজে পাচ্ছি না, আর কোনো ধরনের কোনো ডেড বডিও নাই। তো এখন কিভাবে বুঝবো যে কী ধরনের ক্রাইমটা হয়েছে এখানে। 17 জুলাই সকালবেলা প্যাট্রি নিখোঁজ হবার 3 সপ্তাহ পর বেরিয়ে শ্বেত শহরের একটা হিলি এরিয়া দিয়ে গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে সে হচ্ছে থামলো। হঠাৎ করে দেখে যে একটা জায়গায় পুলিশ কী করলো যে ডু নট ডিস্টার্ব দিয়ে রেখেছে, আর হচ্ছে ডু নট এন্ট্রি লিখে রেখেছে, একটা টেপ দিয়ে রেখেছে আর কি, ওই যে আমরা ক্রাইম সিনগুলোতে দেখি না ইয়েলো কালারের টেপ দেয়া, তো ওরকম একটা টেপ দেয়া। হ্যাঁ, সে কী করলো, টেপটাকে পার করে ভিতরে গেল। ভিতরে গিয়ে দেখে একটা টানেলের দিকে মানে গেল। যাবার পরে সে জানতে পারলো যে কয়েক ঘন্টা আগে একটা টিনেজার পুলিশকে জানিয়েছে যে এই টানেলটার ভিতরে একটা লাশ পাওয়া গেছে, একটা মৃতদেহ পাওয়া গেছে। তো বেরিয়ে গুহায় ঢুকলো, সেই টানেলের ভিতরে ঢুকলো। টানেলের ভিতরে ঢুকে দেখে দেয়ালে দেয়ালে গ্রাফিতি, তারপরে হচ্ছে আশেপাশে ভীষণ পরিমাণে খালি খালি বোতল পড়ে আছে এবং ভীষণ ময়লা। তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে ইয়াংস্টাররা আসে, এখানে আড্ডা দেয়, তারপরে হচ্ছে একটু ড্রিঙ্কস করে, এই তো। ভেতরে গিয়ে সে হচ্ছে টানেলের ভিতরে একটু লাইট ফেললো এবং সেখানে দেখতে পেল যে একদম মানে একটা পোড়া বডি পড়ে আছে, পুড়িয়ে ফেলা হয়েছে আর কি। কাছে গিয়ে সে একটু ভালোভাবে দেখলো, দেখার পরে সে দেখলো যে মাথার খুলি আর শরীরের মধ্যে হচ্ছে গুলির চিহ্ন। তো
মেনলি সেটা সে যেটা বুঝতে পারলো যে বডিটাকে মেনলি পোড়ানো হয়েছে যাতে করে কোনো ধরনের কোনো প্রমাণ খুঁজে না পাওয়া যায়। তো বেরিয়ে মনে মনে চিন্তা করলো এটা তো মাফিয়া স্টাইল হচ্ছে কিলিং করেছে আর কি, মাফিয়ারা যেভাবে কিল করে ঠিক সেরকম। 1 বছর 6 মাস হয়ে গেল, 2015 সালের ক্রিসমাস ডের আগে বেরিয়ে তার অফিসে বসে আছে। ফোনে প্যাট্রির ভাই মার্ক ওকে বলছিল যে আমার ভাইয়ের ইনভেস্টিগেশনে কী হলো, কিন্তু ভেরিয়ের কাছে তো নতুন কোনো কিছুই ছিল না বলার মতো। তবে টানেলের ভিতরে যে বডিটা পাওয়া গিয়েছিল সেটা প্রমাণ হয়েছে ডিএনএ টেস্টের পরে যে সেটা প্যাট্রিরই ছিল। এরপরে বেরিয়ে কী করলো, সে টিনেজারগুলোকে ডেকে 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 অনেক কোয়েশ্চেনিং সেশন চালানোর পরে একদম সমস্ত কিছু বন্ধ, আর কোনো ক্লু নাই, আর কোনো কিছুই নাই। তো পরবর্তীতে এই কেসটাকে এভাবেই কনক্লুড করা হয়েছে যে হলেও হতে পারে প্যাট্রি হয়তো বা অনেক বেশি গ্যাম্বলিং করেছিল, গ্যাম্বলিং করার কারণে হয়তো বা অনেক বেশি তার হচ্ছে ঋণ হয়ে গিয়েছিল, লোন হয়ে গিয়েছিল, হবার কারণে হয়তো মাফিয়ারা তাকে খুন করে ফেলেছে। যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায় নাই, আর যেহেতু টানেলের ভিতরে যেই মিস্টিরিয়াস ম্যানটা ছিল সেটাকেও আমরা জানি না, তো সেই হিসেবে ধরে নিতে হবে না মাফিয়াদের মাধ্যমে কোনো ধরনের কোনো কিছু বাকি ছিল। তো এরপরে বেরিয়ে যেটা মাথায় রাখলো সেটা হচ্ছে যে তারপরও সাসপেক্ট হিসেবে আমি শুধুমাত্র দুজনকে মাথায় রাখি, রেমি আর হচ্ছে অড্রে। দুজনকেই হচ্ছে পুলিশ দিয়ে দিয়ে হচ্ছে তাদেরকে বারবার হচ্ছে সবসময় পুলিশরা ওদের নজরদারিতে রাখতো যে তারা কোনো সন্দেহজনক কাজ করে কি না, বা তারা করছিল না। ইনভেস্টিগেশন এখানে স্টপ হয়ে গেল, আর প্যাট্রির পরিবার একদম ধৈর্য হারায় টারায়। তখন মার্ক একদম খেপে টেপে গেল। মার্ক তখন খেপে টেপে বললো কি, পুলিশই যদি এই মামলা সলভ করতে না পারে তাহলে আমি ব্যবস্থা নিব। 3 মাস পর মার্চের 2016 একটা রাতে ডিটেকটিভ বেরিয়ে তার নিজের বাসার সোফায় বসে টিভি দেখতে শুরু করলো, কারণ তিনি জানতেন যে আজকে রাতে একটা ন্যাশনাল ট্রু ক্রাইম শো হবে, যে ট্রু ক্রাইম শোতে প্যাট্রির মামলার এপিসোডটা মানে ব্রডকাস্ট করা হবে। তো মার্ক প্রডিউসারদেরকে রাজি করিয়েছিল যে তার ভাইয়ের কেসটা নিয়ে যেন একটা প্রোগ্রাম বানায়। শো শুরু হলো। ভেরিয়ের মনে হচ্ছে খুব দুশ্চিন্তা হচ্ছিল, কারণ মার্ক ইনভেস্টিগেশন যখন চলছিল তখন কিছু তথ্য সে গোপন করেছিল, হ্যাঁ। আর সেগুলো যদি এরকম ব্রডকাস্টিং হয়ে যদি বের হয়ে যায় তাহলে কিন্তু মামলাটা কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি কিছু কিছু জিনিস কিন্তু আমরা হচ্ছে মিডিয়াতে বলতে পারি না, বা মিডিয়াতে বলা উচিত না। সে কারণে বেরিয়ে হচ্ছে খুব ইন্টারেস্ট নিয়ে সে হচ্ছে টিভির সামনে বসে এপিসোডটা কেমন হয়, কিভাবে হয় সেটা দেখার জন্য বসলো। পরে সে যেটা দেখতে পারলো সেটা হচ্ছে যে মার্ক শোতে এসে এই যে ইনভেস্টিগেশনটা এটার নিয়ে কোনো ধরনের কোনো খুঁটিনাটি কোনো কিছু বলে নাই। সে নর্মালভাবে বলেছে যে তার ভাইয়ের কথা সে এভাবে মেনশন করেছে, আমার ভাইটা একটা খুব পরিশ্রমী বাবা ছিল যে তার জীবনে কখনো লাক পায়নি, তার লাক কখনো তার ফেভারে ছিল না। বাট যেহেতু লাক তার ফেভারে ছিল না, তার তো অ্যাটলিস্ট ন্যায় বিচার পাওয়ার যোগ্যতা আছে, তাই না? তো সে সাধারণ লোকাল যে জনগণ আছে তাদের জনসাধারণ মানুষকে রিকোয়েস্ট করেছে যে যদি আপনাদের কাছে কোনো ধরনের কোনো নিউজ থাকে, তথ্য থাকে, তাহলে প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন, পুলিশদের সাথে শেয়ার করবেন। আমি আমার ভাইয়ের যে মামলাটা আছে সেই মামলাটার এন্ডিংটা জানতে চাই, কেন আমার ভাইয়ের সাথে কী হয়েছিল। তো শো শেষ হলো, বেরিয়ে বেশ মোটামুটি সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো যে কোনো ধরনের কোনো সেন্সিটিভ কোনো ব্যাপার নিয়ে মার্ক কথা বলেনি। তো সে ভেবেছিল কি যে মার্ক হয়তো বা যা বলার বলেছে এটা হয়তো বা খুব একটা বেশি কাজে লাগবে না, ও গেছে তো কী হয়েছে। বাট সেই কিন্তু ভুল ছিল। পরদিন সকালবেলা পুলিশ স্টেশনে একটা ফোন আসলো। 1 ঘন্টা পরে লুলেন শহরের একটা অ্যাপার্টমেন্টে পুলিশ তার টিম নিয়ে বেরিয়ে পৌঁছালো। দরজা খুলল একজন মহিলাটার নাম ছিল সোফি। তখন সে পুলিশকে জানালো
যে আমি শো দেখে প্যাট্রির মামলার বিষয়ে আপনাদেরকে তথ্য দিতে যাচ্ছি। বেরিয়ে তখন টেপ রেকর্ডার স্টার্ট করে বসলো। সোফি গল্প শুরু করতেই বেরিয়ে বুঝলো, হ্যাঁ, এবার মনে হয় এই রহস্যময় মামলাটা শেষ হতে যাচ্ছে। কি হয়েছিল অ্যাকচুয়ালি? 23শে জুন 2014 বিকাল 4:30 খুনি পাহাড়ের ওপরে দাঁড়িয়ে দূরবীন দিয়ে প্যাট্রি আর অড্রেকে দেখছিল। তারা হাত ধরে পার্কে হাঁটছিল। কিছুক্ষণ পরে অড্রে পাশের গুহার দিকে খুনিকে ইশারা করলো এবং তারা দুজন সেই গুহার ভিতরে ঢুকে গেল, মানে অড্রে আর প্যাট্রি। খুনি ব্যাগ থেকে রাইফেল বের করলো, টেপ বের করলো, সাদা মাস্ক বের করলো। মাস্ক পরে গুহায় ঢুকলো। খুনিকে দেখে অড্রে চিৎকার করে উঠলো, আর প্যাট্রি তো একদম মানে স্পিচলেস হয়ে গেল, চুপ হয়ে গেল। খুনি অড্রেকে বলল, এই যে টেপটা দিয়ে তুমি প্যাট্রির হাত পা বেঁধে ফেলো। আর অড্রেও তখন বাধ্য হয়ে তাই করলো। এরপর খুনি বলল, তুমি এখন এখান থেকে বের হয়ে চলে যাও। অড্রে চলে গেল। খুনি প্যাট্রির দিকে তাকালো, তাকিয়ে তার রাইফেলটা তুললো। একটা গুলি মাথায়, একটা গুলি বুকে। প্যাট্রি পড়ে গেল। খুনি প্যাট্রির বডিটা টেনে নিয়ে গিয়ে গর্তে ফেলে দিল এবং লাইটার থেকে ফ্লুইড বের করে সেখানে আগুন ধরিয়ে দিল। গুহা থেকে বের হয়ে খুনি মাস্ক খুলে ফেলল। তার একটাই কাজ বাকি ছিল, অড্রেকে খুঁজে বের করে তাকে বোঝানো সে যেন পুলিশকে কিচ্ছু না বলে, সে যেন পুলিশের কাছে না যায়। কারণ খুনি কে ছিল বলেন তো? খুনি ছিল রেমি সেন, সেই হেয়ার স্টাইলিস্ট যে প্যাট্রিকে ঘৃণা করত, কারণ তার স্ত্রীর সাথে, তার ওয়াইফের সাথে প্যাট্রির এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হয়ে গিয়েছিল। আর সে অড্রেকে ব্যবহার করে ফাঁদে ফেলেছিল। অড্রে ছিল তার কারেন্ট গার্লফ্রেন্ড। রেমি তাকে মানে অড্রেকে বুঝিয়েছিল যেভাবে করে, যে প্যাট্রির কাছে তার কিছু টাকা পাওনা আছে, যেহেতু সে গ্যাম্বলিং করে, আর সে গুহার ভিতরে নিয়ে গিয়ে তাকে ভয় দেখাবে। হ্যাঁ, অড্রে কিন্তু জানতো না যে রেমি হচ্ছে আসলে তাকে মানে খুন করবে, তাকে হত্যা করবে। পরে অবশ্য রেমি তাকে হুমকি দেয় যে তুমি যদি চুপ করে না থাকো তাহলে কিন্তু তোমাকেও মেরে ফেলবো, তোমার বাচ্চাদেরকেও মেরে ফেলবো। 1 বছর ধরে অড্রে পুলিশকে মিথ্যা কথা বলছিল, কিন্তু ট্রু ক্রাইম শোতে মার্কের যে কান্না করা অবস্থা, ভেঙে পড়া অবস্থা, মানে আবেদন করা আছে প্লিজ কেউ কিছু জানলে অবশ্যই বলবেন, এটা সে হচ্ছে আর মেনে নিতে পারেনি। তখন এই ট্রু ক্রাইম শোতে দেখা সেই মেয়েটা ছিল অড্রে, যে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো, বিড়বিড় করছিল, এবং সোফায় বসে থাকা বন্ধুটা ছিল সোফি। সোফিকে বলল যে সোফি তুমি পুলিশকে খবর দাও, এই ঘটনাটা ঘটেছে। 31 মার্চ 2016 রেমি সেন ও অড্রে লুকে গ্রেফতার করা হলো। রেমিকে হচ্ছে 30 ইয়ার্সের সাজা দেওয়া হলো, আর অড্রেকে কিডন্যাপিংয়ে হেল্প করার জন্য 12 বছরের কারাদণ্ড দেওয়া হলো। এই ছিল আজকের হচ্ছে যে ক্রাইম স্টোরি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু ইন্সপায়ার করবেন এবং জানাবেন যে কেমন লাগলো। আর যদি আপনাদের কাছে কোনো রিকমেন্ডেড গল্প থেকে থাকে তাহলেও প্লিজ আমাকে বলবেন। আমার কাছে যদি সেই গল্পের কোনো নলেজ থেকে থাকে তাহলে আমি অবশ্যই সেটা বলবো। আর যদি অন্য কোনো ধরনের কোনো গল্প আপনারা শুনতে চান তাহলেও সেটা বলবেন। আমার কাছে তো সারভাইভাল স্টোরিগুলো ভীষণ পছন্দ, ওগুলো আমার খুবই ভালো লাগে, জানতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তো আপনাদের কী ধরনের গল্প ভালো লাগে প্লিজ বলবেন। আর থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সাথে, নিতু প্রেজেন্ট সিকোস অফ রিয়েলিটি, কারণ আমি রিয়েলিটি নিয়ে কথা বলতে পছন্দ করি। আমি রিয়েলিটি নিয়ে কথা যারা বলে তাদের বলাটাও শুনতে পছন্দ করি। আর একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।